আজ শুরু করছি পর্যায় সারণী চ্যাপ্টারের পার্ট 4 ভিডিও, অর্থাৎ 4 নাম্বার পার্টে 12 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো হ্যালোজেন মৌলগুলির বৈশিষ্ট্য লেখো। তাহলে হ্যালোজেন মৌলগুলির বৈশিষ্ট্য লিখতে গেলে আমাকে অবশ্যই হ্যালোজেন মৌলগুলি সম্পর্কে জানতে হবে, কোন কোনগুলো হ্যালোজেন মৌল। তাহলে এটা আমাকে জানতে গেলে একটা সূত্রের সাহায্যে আমরা এটাকে জেনে নেব। তাহলে এই যে ফির কাল বার আয় আন্টি, এই সূত্রের সাহায্যে আমরা কি করব, হ্যালোজেন মৌলগুলিকে চিনে নেব। তাহলে কি কি হবে, ফিরতে এফ কাল, সিএল কাল, বার বিআর বার, আই আই আন্টি এটি। তাহলে ফির কাল বার আই আন্টি, এখান থেকে আমরা হ্যালোজেন মৌলগুলিকে চিনে নিলাম। চিনে নেওয়ার পরে আমাদের কি কাজ থাকবে, হ্যালোজেন মৌলের বৈশিষ্ট্য আমরা মুখস্থ করব না, জাস্ট টেকনিক কাজে লাগাবো। যে কোনো একটা মৌল নিয়ে নাও, সিএল নিয়ে নিলাম, তাহলে সিএলটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। এটা কিন্তু পরীক্ষার খাতায় ভাঙার কোনো প্রয়োজন নেই, জাস্ট বৈশিষ্ট্য লেখার জন্য আমরা ভেঙে নেবো এটা। তাহলে কোলিন কত নম্বর হচ্ছে, 17 নম্বরে। এটাকে ভেঙে দিলে কত হবে, 2 8 7। তাহলে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টি ইলেকট্রন। তাহলে দেখো 1 নম্বর বৈশিষ্ট্যতে আমরা কি লিখতে পাচ্ছি, যে হ্যালোজেন মৌলগুলির সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে। 2 দিয়ে আমরা কি লিখতে পাচ্ছি, যে হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা কত, 1। কেন 1 লিখতে পাচ্ছি, যে কোনো মৌলের যোজ্যতা নির্ণয় করার জন্য আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস করব। বিন্যাস করার পরে যদি সর্ববহিস্থ কক্ষে 1 2 3 থাকে, তাহলে যোজ্যতা কত হবে, 1 2 3 হবে। যদি 5 6 7 থাকে, তাহলে আমরা কি করব, 8 থেকে বিয়োগ করে দেবো। তাহলে 8 থেকে 5 বিয়োগ করে দিলে কত হবে, 3। যদি 6 বিয়োগ করি তাহলে কত হবে, 2। আর যদি 7 বিয়োগ করি তাহলে কত হবে, 1। যেহেতু সর্ববহিস্থ কক্ষে কত আছে, 7 আছে, সেই জন্য 8 থেকে আমরা 7 বিয়োগ করে দিলাম, কত পেয়ে যাচ্ছি, 1। সেই জন্য আমি 2 দিয়ে লিখতে পাচ্ছি কি, হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা কত, 1। 3 দিয়ে আমরা কি লিখতে পারি, 3 দিয়ে আমরা লিখতে পারি কি, হ্যালোজেন মৌলগুলি সবই অধাতু। কেন অধাতু হচ্ছে, যদি সর্ববহিস্থ কক্ষে 1 2 3 থাকে, তাহলে সেইগুলো কি হবে, ধাতু। আর যদি 5 6 7 থাকে, তাহলে সেটা কি হবে, অধাতু। তাহলে এই হ্যালোজেন মৌলের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে কত আছে, 7 আছে, সেই জন্য হ্যালোজেন মৌলগুলি সবই কি হবে, অধাতু হবে। 4 দিয়ে আমরা কি লিখতে পারি, 4 দিয়ে আমরা লিখতে পারি কি, হ্যালোজেন মৌলগুলি একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। কেন, যে সমস্ত মৌলের সর্ববহিস্থ কক্ষে 1 2 3 থাকবে, তারা কি করবে, ইলেকট্রন বর্জন করবে, এবং বর্জন করলে কি হবে, ক্যাটায়ন। এবং যে সমস্ত মৌলের সর্ববহিস্থ কক্ষে 5 6 7 থাকবে, তারা কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। আর গ্রহণ করলে সেই সমস্ত মৌলগুলি কি হবে, অ্যানায়ন হবে। সেই জন্য হ্যালোজেন মৌলের সর্ববহিস্থ কক্ষে কত আছে, 7 আছে। এই 7 আছে মানে কি করবে, গ্রহণ করবে। কটা গ্রহণ করবে, প্রত্যেকটা মৌল চাবে তার সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকুক। সেই জন্য হ্যালোজেন মৌল চাবে কি, 8টি ইলেকট্রন থাকুক। যেহেতু আছে কটা, 7টা, আর দরকার কটা আছে, একটা ইলেকট্রনের দরকার আছে, তাই কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, এবং গ্রহণ করে কি করবে, অ্যানায়নে পরিণত হবে। সেই জন্য এখানে লেখা আছে কি, হ্যালোজেন মৌলগুলি একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। 13 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, নিষ্ক্রিয় মৌলগুলির নাম লেখো। এই নিষ্ক্রিয় মৌলগুলির নাম আমরা কিভাবে মনে রাখবো, জাস্ট একটা টেকনিকের সাহায্যে আমরা এই নিষ্ক্রিয় মৌলগুলির নাম মনে রাখবো। সেই টেকনিকটা কি, হিনা, नीना और करीना से एक्सरे रंगीन। তাহলে হিনা নিনা আর করিনা সে কি হবে, এক্সরে রঙিন হবে। হিনা থেকে এইচ ই, নিনা থেকে এন ই, और ए आर और करीना के आर এক্সরে এক্স ই রঙিন আর এন। তাহলে আমি যদি এই হিনা নিনা আর করিনা এক্সরে রঙিন কথাটা মনে রাখতে পারি, তাহলে সেখান থেকে আমরা কি করব, এই নিষ্ক্রিয় মৌলগুলির নাম মনে রাখতে পারবো। এর পরের প্রশ্নটা কি আছে, নিষ্ক্রিয় মৌলগুলির বৈশিষ্ট্য লেখো। তাহলে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এদের মধ্যে যে কোনো একটা মৌল নিয়ে নাও। তাহলে আমি এখান থেকে এন ইটা নিয়ে নিলাম, সবসময় দ্বিতীয় মৌলটাকে চয়েস করবে। এটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রাখবো সেটার জন্য এই টেকনিক। এন ই নিয়ে নিলাম। এই এন ই এর ইলেকট্রন সংখ্যা কত, এন ই এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে ইলেকট্রন বিন্যাস করে দিলে কত হবে, প্রথমে হবে 2, তারপরে কত হবে, 8। তাহলে সর্ববহিস্থ কক্ষে কত আছে, 8 আছে। তাই বৈশিষ্ট্যের 1 নম্বরে লিখে দিচ্ছি কি, নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন
থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি লিখব? যেহেতু যে সমস্ত মৌলের সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে সেই সমস্ত মৌলের যোজ্যতা কত হবে? 0। সেই জন্য আমরা লিখতে পাচ্ছি কি নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা 0। 3 নম্বর দিয়ে কি লিখতে পাচ্ছি? যেহেতু মৌলগুলি নিষ্ক্রিয় সেই জন্য প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। নিষ্ক্রিয় মৌলগুলি প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। তাহলে দেখো, যদি আমরা এই টেকনিকের সাহায্যে পড়ি তাহলে কি হবে? মৌলগুলির নাম মনে রাখা তো একদম সহজ, এবং মৌলগুলির বৈশিষ্ট্যটাও আমরা সেখান থেকে লিখে নিতে পারছি। এখানে প্রথম যেটা দেওয়া আছে বৈশিষ্ট্য কি, নিষ্ক্রিয় মৌলগুলির সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা এটা কিভাবে বুঝলাম? যে কোনো একটা মৌলকে ইলেকট্রন বিন্যাস করে নিলাম। এর পরের মৌলটা ইলেকট্রন বিন্যাস করো, এ আর আর্গন। এর ইলেকট্রন সংখ্যা কত? 18। 18টাকে বাংলায় কত হবে? প্রথমে 2, তারপরে 8, তারপরে আবার কত হবে? 8। তাহলে সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 8টি। তাই এখানে লেখা আছে সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। হিলিয়াম এই মৌলটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 2, সেই জন্য হিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম। বাদ বাকি সমস্ত মৌলের ক্ষেত্রে সর্বস্থ কক্ষে 8 থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি লিখলাম? যেহেতু সর্বস্থ কক্ষে 8 আছে সেই জন্য আমরা বলছি কি এদের যোজ্যতা কত হবে? 0। 3 নম্বর, যেহেতু মৌলগুলি নিষ্ক্রিয় তাই প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। 14 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ধাতুকল্প কাকে বলে এবং ধাতুকল্পের উদাহরণ দাও। ধাতুকল্প কাকে বলে? যে সমস্ত মৌলের মধ্যে ধাতব এবং অধাতব উভয় গুণই বর্তমান তাদেরকে বলা হয় ধাতুকল্প। যেরকম আর্সেনিক, অ্যান্টামনি, বিসমাথ, এদেরকে বলা হয় কি ধাতুকল্প। মানে কি এই সমস্ত মৌলের ভিতরে ধাতব গুণও আছে আবার অধাতব গুণও আছে। 15 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ইউরেনিয়ামের মৌল কাকে বলে? উদাহরণ দাও। ইউরেনিয়ামের মৌল কাকে বলে? ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলিকে বলা হয় ইউরেনিয়ামের মৌল। অর্থাৎ ইউরেনিয়াম 92তে শেষ হচ্ছে এবং 92-এর পরে যে সমস্ত মৌল আছে সেই সমস্ত মৌলগুলিকে বলা হয় ইউরেনিয়ামের মৌল। তার মধ্যে এখানে উদাহরণ দেওয়া আছে 3টি, যেরকম নেপচুনিয়াম, এনপি, প্লুটোনিয়াম, পিইউ এবং অ্যামেরিসিয়াম, এএম।